হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝতে পেরেছো যে আজকের মুভির টপিকটা কি হতে চলেছে। যদি তুমি থাম্বনেল খেয়াল না করে থাকো, আমি আবারও বলছি, আজকের মুভির টপিকটা হচ্ছে জুয়ানি। মানে এখানে আমরা কিছু স্টুডেন্ট এবং টিচারদেরকে দেখবো যারা ম্যাথমেটিক্স বা গণিতে অনেক বেশি ভালো এবং সবাই তারা এমআইটিতে পড়ে। এমআইটি মানে হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় টেকনোলজিক্যাল একটা ইনস্টিটিউট। তো যেমন বললাম, ওরা সবাই গণিতে তো অনেক জিনিয়াস, কিন্তু ওরা ওদের এই জিনিয়াসনেসটা ইউজ করে কি খারাপ পথে। তবে খারাপ পথে বললেও ঠিক হবে না, কারণটা হচ্ছে ওইসব দেশে জুয়া খেলা তো আর নিষিদ্ধ না। তো ওরা যদি ওদের মেধা ইউজ করে জুয়া খেলে টাকা জিতে, তবে তারপরেও চলো আমরা এই স্টোরিটা দেখে আসি যে এটা করতে গিয়ে ওদের কি কি ধরনের সম্মুখীন হয় এবং শেষ পর্যন্ত এটার ফলাফল কি এসে দাঁড়ায়। তবে তার আগে এই সিনেমাটির সম্পর্কে কিছু তথ্য দেই। সিনেমাটি মুক্তি পেয়েছিল 2008 সালে। সিনেমাটি নির্মিত হয়েছিল 350 কোটি টাকা বাজেটে আর বক্স অফিসে আয় করেছিল 1800 কোটি টাকা এবং এটার IMDb রেটও অনেক ভালো, 10-এর 6.8। বাট এই সিনেমাটি পুরো এক্সপ্লেন করার পরে আমি আমার পার্সোনাল রেটিং দেবো, আর আমার পার্সোনাল রেটিং অবশ্যই 10-এ 6.8 হবে না। তবে আমি যে রেটিংই দেই না কেন, আশা করি তোমরা সবাই আমার সাথে একমত হবে আর কি। তো বাড়তি কোনো কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাব। বাট তার আগে যদি কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন থাকে তোমরা সেটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যেতে পারো। থাকলে আমি প্লে করে দিচ্ছি, না থাকলে মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো সিনেমার শুরুতে আমরা একটা ছেলেকে সাইকেলের উপর দেখতে পাই, আর ওই ছেলেটার নাম হচ্ছে বেন ক্যাম্পেল। আর সে MIT ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট, আর ও অঙ্কে বা গণিতে খুবই জিনিয়াস। তো ওর ইচ্ছা হচ্ছে যে MIT-তে কলেজ শেষ করে তারপর হার্ভার্ড ইউনিভার্সিটিতে মেডিকেল সাবজেক্টের উপর পড়ালেখা করবে। কিন্তু হার্ভার্ডের পড়ালেখা এত বেশি ব্যয়বহুল যে ওখানে যে কেউ পড়তে পারে না, কারণ ওখানে ভর্তি হতে হলে তাকে এককালীন $3 লাখ টিউশন ফিস দিতে হবে। $3 লাখ মানে নিশ্চয়ই বুঝতে পারছো, প্রায় 3 কোটি টাকার উপরে। তো বেনের কাছে তো এত টাকা নেই। আর যদিও অনেক বেশি মেধাবী এবং স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছে আর ওটাও ডিজার্ভও করে, কিন্তু স্কলারশিপ পাওয়ার পরেও এত টাকা লাগবে। তো এত বেশি টিউশন ফিসের জন্য ও হার্ভার্ডে ভর্তি হতে পারে না। তো এর জন্য বাধ্যতামূলক আবার MIT-তে মনে করো ভর্তি হয়। তো হার্ভার্ডের মেডিকেল বাদ দিয়েও যখন MIT-র IT সেক্টরে ভর্তি হয়, তখন প্রথম দিন ক্লাসে ওর প্রফেসর ব্ল্যাকবোর্ডে একটা প্রবলেম লেখে, মানে একটা গাণিতিক প্রবলেম, যেটার নাম হচ্ছে মাল্টিপল প্রবলেম। আর এটা এক ধরনের ব্রেইনের পরীক্ষা যে একটা ছাত্র কতখানি মেধাবী। তো এখানে দেখা যায় MIT-র স্টুডেন্ট সবাই কিন্তু ব্রিলিয়ান্ট, এখানে কেউ এটা সমাধান করতে পারে না। বাট বেন খুব দ্রুত এটা সমাধান করে দেয়। তো প্রফেসর তো এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় এবং মনে মনে ঠিক করে নেয় আমার মেয়েটা ওর সাথেই বিয়ে দেবো। কিন্তু তখনই প্রফেসরের মনে পড়ে, আরে আব্বে, আমিই তো বিয়ে করিনি। তো যাই হোক, এরপর সকল স্টুডেন্ট যখন চলে যায় তখন টিচার করে কি বেনের স্কোর চেক করে যে লাস্ট পরীক্ষার রেজাল্ট কি ছিল, এবং এখানে দেখা যায় ওর স্কোর হচ্ছে 100-তে 97, যেটা অনেক ভালো একটা স্কোর। তো এরপর সন্ধ্যায় বেন যখন লাইব্রেরিতে একা পড়ছিল, তখন ওর কাছে একটা ছেলে আসে যার নাম হচ্ছে ফিশার। আর ওই ছেলেটি ওর চেয়ে 1 ক্লাস সিনিয়র এবং সেম MIT-তে IT সেক্টরে পড়ে এবং ও একজন ম্যাথমেটিক্যাল জিনিয়াস। তো এরপর ফিশার সেখানে এসে বেনকে বলে, আমার সাথে চলো, তোমার সাথে কিছু কথা রয়েছে। তো বেন এখানে কিছু বুঝতে পারে না, কিন্তু তারপরে যেহেতু 1 বছরের সিনিয়র, ওর সাথে চলে যায়। আর তারপর ওই ফিশার ওকে একটা রুমে নিয়ে যায় যেখানে প্রফেসর ছিল এবং প্রফেসরের সাথে 3 জন স্টুডেন্ট ছিল, যার মধ্যে সবচেয়ে সুন্দরীটার নাম সম্ভবত জিল, আরেকটা হচ্ছে জয়ী, আর চাইনিজ টাইপ ওর নাম হচ্ছে কিয়ানা। আর এখানে উল্লেখ করা সবাই ম্যাথমেটিক্যাল জিনিয়াস। তো এখানে বেন ভাবে যে প্রফেসর হয়তো আমাকে পড়ালেখার জন্য ডেকেছে, বাট না, প্রফেসরের উদ্দেশ্য এখানে ভিন্ন। এই হারামজাদা বলে কি যে এটা হচ্ছে আমাদের টিম এবং আমরা সবাই মিলে ব্ল্যাক জ্যাক গেম খেলি, এবং ব্ল্যাক জ্যাক কার্ডের এমন একটা গেম যেটা পুরো দুনিয়াতে ক্যাসিনোতে সবচেয়ে বেশি খেলা হয়ে থাকে। আর আমরা যেটা করি, আমরা পুরো টিম মিলে এই গেমটা খেলতে ক্যাসিনোতে যাই এবং ওখানে গিয়ে আমরা আমাদের ম্যাথমেটিক ক্যালকুলেশনের মাধ্যমে আমরা অনুমান করি যে কখন কার কাছে কোন কার্ড যেতে পারে এবং কিভাবে গেমটা জিতে যেতে পারে। তো তুমিও যেহেতু জিনিয়াস, আমি চাই তুমি আমাদের টিমে যোগ দাও। আর আমেরিকাতে জুয়া খেলা কোনো অনৈতিক কাজ নয়, তো আমরা এখানে কোনো অনৈতিক কাজ করছি না, আমরা জাস্ট আমাদের ম্যাথ ক্যালকুলেশনের মাধ্যমে গেমগুলো জিতবো। কিন্তু বেন পরিষ্কার মানা করে দেয়, মানে সে পড়ালেখার
বাইরে বাড়তি কোনো জায়গায় মনোযোগ দিতে চাচ্ছে না। আর তখন প্রফেসর সহ প্রফেসরের বাকি যে সঙ্গীরা ছিল তারা সবাই বোঝানোর চেষ্টা করে, কিন্তু বেন মানা করে দেয়। কিন্তু এরপর বেন যখন চলে যেতে লাগে তখন প্রফেসর বলে, দেখো তুমি আমাদের সাথে কাজ না করো কোনো সমস্যা নেই, বাট আমাদের এই টিমের ব্যাপারে বা আমাদের এই গেমের ব্যাপারে কাউকে কিছু বলবে না। বেন তখন বলে, আচ্ছা ঠিক আছে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আর এই কথা বলে সেখান থেকে চলে যায়। আর পরের দিন বেনের সাথে দেখা করার জন্য জিল আসে, মানে ওই সুন্দরী মাইয়াটা। তো এখানে জিল যেহেতু একটা সুন্দরী মেয়ে করে কি বেনকে সিডিউস করার চেষ্টা করে এবং বলে, বেন তুমি প্লিজ আমাদের টিমে যোগ দিয়ে দাও, অনেক টাকা ইনকাম করতে পারবে। আর আমি জানি তুমি হার্ভার্ড ইউনিভার্সিটিতে মেডিকেল সাবজেক্টও পড়তে চাও, কিন্তু তোমার কাছে তো টাকা নেই, কিন্তু তুমি যদি আমাদের টিমে যোগ দাও তুমি আরামসে তোমার হার্ভার্ড ইউনিভার্সিটির ফিস দিতে পারবে। কিন্তু তারপরেও জিলের এই সৌন্দর্য কোনো কাজে আসে না বেনের কাছে। তো যাই হোক, পরের দিন আমরা দেখতে পাই প্রফেসর তার পুরো টিমের সাথে রয়েছে এবং প্ল্যানিং করতে থাকে কোন ক্যাসিনোতে যাওয়া যায়। এবং ক্যাসিনোতে যাওয়ার পরে জয়ী, ফিশার, জিল আর কিয়ানা ওরা করবে কি ম্যাথমেটিক ক্যালকুলেশন করার পরে ওদের যে আরেকটা পার্টনার থাকবে তাকে সিগন্যাল দিবে, আর যেই চালে সবচেয়ে বেশি সম্ভাবনা থাকবে বা অ্যাকুরেট ক্যালকুলেশন হবে সেটার মধ্যে ওরা টাকা লাগাবে। আর এইভাবে ওরা অনেক টাকা কামিয়ে আসবে। তো এরপর প্রফেসর সবাইকে একটা প্রশ্ন করে যে এই ক্ষেত্রে তোমরা কি করবে, কিন্তু কেউ উত্তর দিতে পারে না। বাট তখনই সেখানে বেন চলে আসে এবং সেই প্রশ্নের উত্তরটি দিয়ে দেয়। আর এটা শুনে প্রফেসর অনেক অবাক হয়ে যায়। আর প্রফেসর তো আগে থেকেই জানে যে বেন খুবই জিনিয়াস। আর বেন সারামজাদা মনে করো ওই জিলের কথায়, মানে মায়া মানুষ, বুঝতেই তো পারছো মায়া মানুষের কথা ফেলা যায় নাকি, তার উপর যদি সুন্দরী হয়। আর তাছাড়া ওর তো টাকারও দরকার, এর জন্য ও খেলার জন্য প্রস্তুত হয়ে যায়, মানে টিমে যোগ দেবে। তো এটা শুনে প্রফেসর এবং টিমের সবাই অনেক খুশি হয়ে যায়। আর তারপর ওরা বেনকে ব্ল্যাক জ্যাক গেম শেখায়, মানে একটা ভালো স্টুডেন্টকে জিনিয়াস স্টুডেন্ট ওরা কার্ড গেম শেখাচ্ছে এবং এটাও শেখায় যে বাকি কার্ডের ক্যালকুলেশন কিভাবে করবে এবং কিভাবে বাকিদেরকে সিগন্যাল দেবে আর ওই সিগন্যালটা ওকে কিভাবে চিনতে হবে। তো বেন যেহেতু খুবই জিনিয়াস, ও খুব অল্প সময়ে পুরো প্ল্যানিংটা বুঝে ফেলে। আর এরপর সময় আসে হচ্ছে টেস্টের। আর বেনকে নিয়ে যাওয়া হয় হচ্ছে একেবারে নর্মাল একটা ক্যাসিনোতে, যেটা খুপরির মতো একটা জায়গা। আর ওখানে ক্যাসিনোতে সবাই মিলে ব্ল্যাক জ্যাক গেমটাই খেলছে। তো বেনও এখানে খেলা শুরু করে। আর বেন করে কি এখানে তার ক্যালকুলেশন এবং টেকনিকের মাধ্যমে অনেকগুলো টাকা জিতেও যায়। বাট হঠাৎ করে তখনই কেউ পেছন থেকে এসে ওর মুখে কাপড় দিয়ে একটা রুমে নিয়ে যায়। তো বেন তো অনেক ভয় পেয়ে যায় এবং ওকে অনেক পেটানো হয়, অনেক জিজ্ঞাসাবাদ করে কার জন্য খেলিস, কিভাবে খেলিস। বাট বেন ওর গ্রুপের কোনো সাথী বা টিচারের ব্যাপারে কিচ্ছু বলে না। আর তারপর ওর মুখের ওপর থেকে ওই কাপড়টি সরানো হয়। আর বেন তখন দেখতে পায় যে সামনে ওর টিচার এবং ওর বাকি সাথীরা রয়েছে। তো বেন কিছুই বুঝতে পারে না ঘটনাটা কি ঘটলো। আর তখন প্রফেসর এবং বাকি সাথীরা ওকে বলে যে এটাও তোমার একটা পরীক্ষার পার্ট ছিল, যে তুমি আমাদের জন্য কতখানি লয়াল। তো আমরা বুঝতে পেরেছি তুমি জিনিয়াস প্লাস লয়াল, তুমি এখন পুরো প্রস্তুত। এখন আমরা যাবো লাস ভেগাস এবং লাস ভেগাসে গিয়ে বড় বড় যত ক্যাসিনো রয়েছে সেগুলোর 12টা বাজিয়ে দেবো। তো পরের দিন ওরা সবাই লাস ভেগাসে পৌঁছে যায়। আর সেখানে গিয়ে প্রফেসর সবাইকে আলাদা আলাদা নাম দেয়, মানে এখানে প্রফেসর চায় না যে ওদেরকে কেউ চিনে ফেলো। তো সবাই মিলে ক্যাসিনোতে যায়, কিন্তু ওরা একে অপরের থেকে আলাদা থাকে, মানে কেউ যাতে বুঝতে না পারে যে ওরা সবাই একসাথে এসেছে। তো এরপর ওরা করে কি আলাদা আলাদা হয়ে ব্ল্যাক জ্যাক টেবিলে বসে এবং গেমটি অনেক মনোযোগ সহকারে দেখে। আর তারপর ওরা করে কি $10,000 লাগায় এবং এরপর ওই গেমটা জিতেও যায়, মানে এখানে ক্যালকুলেশন ওদের সঠিক ছিল। তো এটার পরে বেন করে কি অনেকগুলো বাজি খেলে এবং অনেকগুলো টাকাও জিতে যায়। আর তারপর সমস্ত সাথীরা হোটেলে ফিরে আসে, কিন্তু বেন সারা রাত খেলতে থাকে, মানে ও মজা পেয়ে গিয়েছে টাকা কামানোর। তো এটার ফলে যেটা হয় ওর অনেক টাকা আয় হয়। তো পরের দিন আমরা দেখতে পাই বেনের রুমে জিল আসে এবং ওর ভাগের অংশের টাকাটা দেয়, যেটা পেয়ে বেন তো অনেক খুশি। এক রাত্রে প্রায় $50,000 কামাই করে ফেলেছে, 50 লাখ টাকা। তো এরপর বেন বলে ওঠে, আমি যদি আমার ফিসের টাকাটা উঠিয়ে ফেলতে পারি, $3 লাখ, তাহলে আমি এই গেমটি সবসময়ের জন্য ছেড়ে দেবো। তো জিল তখন বলে, দেখো সবাই কথা বলে আর মানুষ পড়ালেখাই তো করে টাকা কামানোর জন্য, কিন্তু তুমি যেহেতু একবার টাকা কামানো শিখে গিয়েছো বা একবার যদি ঢুকে পড়ো এই টাকা কামানোর মধ্যে, তুমি আর কখনোই বেরোতে পারবে না। এবং এটা খুবই সত্য একটা কথা। এবং ইদানিং যেটা হয়েছে, ইউটিউবার ইনফ্লুয়েন্সার দেখে ক্লাস 5 এর পোলাপান থেকে শুরু করে সবাই এখন ইউটিউবার ইনফ্লুয়েন্সার হতে চায় এবং ছোটবেলায় ওই টাকার পেছনে ঘুরে যেটা হচ্ছে ওদের কেরিয়ারটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো এখানে জিল যে কথাটা বলেছে কথাটা একেবারে সত্য। তো যাই হোক, এরপর ওরা সবাই সেখান থেকে চলে আসে আর বেন করিকর হোস্টেলের রুমে ফিরে আসে, মানে যেখানেও থাকতো, এবং টাকাগুলোকে ওদের যে উপরের সিলিং এর তাক রয়েছে সেখানে লুকিয়ে রাখে। আর তারপর ওর দুজন রুমমেট আসে। তো রুমমেট বলে, কত 2 দিন ধরে তুই কোথায় ছিলি? তো বেন তখন ওদেরকে মিথ্যা বলে যে আমার নানির মাই অসুস্থ ছিল, তাকে দেখতে গিয়েছিলাম। তো যাই হোক, বেনের কাছে এখন টাকা রয়েছে, তো এর জন্য করিকর বন্ধু বান্ধবদের নিয়ে ক্লাবে যায়, মানে বুঝতেই পারছো এই জন্য কথা রয়েছে, ভালো হয়তো পয়সা লাগে না, খারাপ হইতেই পয়সা লাগে, যে টাকা হয়েছে আর বারে যা চল মাল খাই। তো যাই হোক, ওখানে জিলও ছিল। তো বেন জিলকে অনেক পছন্দ করতো এবং বেন করে কি সিস্টেমে জিলের কাছে যায়। এরপর ওরা কথাবার্তা বলে। আর পার্টি শেষ করে যখন ওরা একসাথে ট্রেনে বাসায় যাচ্ছিল, তখন বেন করে কি জিলের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, কিন্তু জিল সরে যায় এবং জিল বলে, আমরা একসাথে কাজ করি দুজনে, আমি চাই না আমাদের মধ্যে কোনো রিলেশনশিপ হোক আর এর ফলে আমাদের কাজের সমস্যা হোক। তো চিন্তা করো ভাই, একটা মেয়ে কত কিছু চিন্তা করে আর পুলারা কোনো কিছু না ভেবে দিলাম। তো যাই হোক, এর পরের দিন ওরা অনেকগুলো ক্যাসিনোতে যায় এবং সবগুলো ক্যাসিনোর 12টা বাজিয়ে দেয়। তো এর ফলে যেটা হয়, বেনের পুরো লাইফস্টাইলটাই বদলে যায়, কারণ বেনের কাছে এখন অনেক টাকা রয়েছে, কিন্তু ক্যাসিনোতে গিয়ে এত টাকা জেতার কারণে ক্যাসিনোর যে হেড রয়েছে তার সন্দেহ পড়ে বেনের উপর, যে কি করে ও কিভাবে এত টাকা কামায়
এবং তারা সিদ্ধান্ত নেয় তারা বেনের উপর নজর রাখবে। কিন্তু এদিকে বেন এতদিনে অনেক ধনী হয়ে গিয়েছে, তো একটা ছেলে যখন ধনী হয়ে যায় বুঝতেই পারছো, তখন আর একটা মেয়ে নিজেকে রেজিস্ট করতে পারে না বা আটকাতে পারে না। তো এর জন্য যেটা হয়েছে, বেন আর জিল এখন দুজন একসাথেই থাকে এবং একে অপরকে পছন্দ করা শুরু করেছে। মানে জিলও এখন বেনকে পছন্দ করে, কারণ টাকা আছে, তার উপর টিমের সবচেয়ে কামিয়াবি একজন পার্সন। কিন্তু ওদের টিমে যে ফিশার রয়েছে, যে বেনকেই টিমে নিয়ে আসলো, ও বেনের উপর হিংসা করা শুরু করে, কারণ সবাই এখন বেনের জন্য পাগল। আর তাছাড়া ফিশার নিজেও জিলকে একটু একটু পছন্দ করে। তো যাই হোক, একদিন বেন যখন ক্যাসিনোতে খেলছিল, তখন ফিশার করে কি, দুঃখে কষ্ট অনেক বেশি মদ খেয়ে সেখানে চলে আসে। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, ওদের কিন্তু টিমের একটা নিয়ম রয়েছে, একটা টেবিলে যদি একজন থাকে সেই টেবিলে ওদের টিমের আরেকজন যাবে না। কিন্তু ফিশার ছিল অনেক ফ্রাস্ট্রেটেড, ও পুরো ড্রিঙ্ক করে ওই টেবিলে এসেছে এবং ইচ্ছে করে বেনের সাথে এমন ভাবে কথা বলে যাতে বোঝা যায় যে বেনকেও আগে থেকেই চেনে। আর তারপর রাগে করে কি দুজন লোকের উপর মদও ফেলে এবং এর ফলে সেখানে হাতাহাতি শুরু হয়ে যায়। এবং ওখানে যখন গ্যাঞ্জাম হয়, তখন বেন এবং ওর পুরো টিম পুলিশ আসার আগে সেখান থেকে পালিয়ে যায়। বাট এই ঘটনায় ওদের যে গার্ডিয়ান, প্রফেসর, সে অনেক রেগে যায় আর এই কারণে সে ফিশারকে টিম থেকে বের করে দেয়। কিন্তু এতদিনে বেনের জীবন পুরো বদলে গিয়েছে, অনেক টাকা পয়সা হয়ে গিয়েছে। আর ওই যে কথায় রয়েছে, একবার টাকা পয়সা কামাই করলে তখন অন্য কোনো লক্ষ্য আর থাকে না, টাকা কামাইটাই লক্ষ্য হয়ে যায়। তো বেনের এখন হাওয়ার্ড ইউনিভার্সিটিতে যে মেডিকেলের স্টুডেন্ট হওয়ার ইচ্ছে ছিল, যে ডক্টর হবে, সেই ইচ্ছেটা এখন আর নেই। ও খালি এখন ক্যাসিনোতে যায়, গেম খেলে টাকা কামায়। আর তাছাড়া ওর বন্ধুদের সাথে, মানে যারা আগের ফ্রেন্ড ছিল তাদের সাথে অনেক কম সময় স্পেন্ড করে। আর এখানে উল্লেখ, ওর বন্ধুরাও কিন্তু ওরই মতো জিনিয়াস, খুবই জিনিয়াস, এবং ওর বন্ধুদের সাথে মিলে একটা সায়েন্স প্রজেক্ট বানানোর কথা ছিল। মানে বুঝতেই পারছো, এমআইটির স্টুডেন্ট সব তো ব্রিলিয়ান্ট হবেই, কিন্তু আমাদের বেন টাকা কামানোতে এত মগ্ন হয়ে গিয়েছে যে ওই সায়েন্স প্রজেক্টের কোনো চিন্তাই করে না, বন্ধুদের কোনো সাহায্যই করে না। আর এ কারণে ওর বন্ধুরা ওকে ওই প্রজেক্ট থেকে বের করে দেয়। তো যাই হোক, এরপর বেন যখন লাস ভেগাসে ক্যাসিনো খেলতে যায়, তখনও হঠাৎ করে কোনো কারণে ইমোশনালি অনেক বেশি ডিস্ট্র্যাক্ট হতে থাকে। মানে সত্যি কথা বলতে, তুমি যখন ভালো লাইফ কাটাও, তখন ওই ভালো লাইফের মধ্যেও একটা ডিপ্রেশন চলে আসে। তো এরকম একটা কিছু আর কি বেনের সাথে হয়েছে। এর ফলে যেটা হয়, বেন যেখানে 2 কোটি টাকা লাগিয়েছিল, সেই 2 কোটি টাকা হেরে যায়। মানে সিগন্যালের সময় বেনের মনটা অন্যদিকে সরে গিয়েছিল। তো এই কারণে প্রফেসর তো অনেক রেগে যায়, কারণ প্রফেসরের $2 লাখ লোকসান হয়েছে, কিন্তু এই শালা প্রফেসরের কামাইও তো দিয়েছে ওরাই, তাই না? তো যাই হোক, প্রফেসর তখন বেনকে বলে, তুই এখন আমাকে $2 লাখ দিবি, আর এর সাথে আমি তোকে টিম থেকে বের করে দিচ্ছি। তো এটা বলেই প্রফেসর সেখান থেকে চলে যায়। বাট বেন তখন প্রফেসরের উপর রেগে যায় এবং সে তার বাকি টিম মেম্বারদেরকে বলে, আমাদের প্রফেসরকে বাদ দিয়ে আলাদা টিম বানানো উচিত, কারণ এই প্রফেসরকে আমাদের কোনো দরকারই নেই। কিন্তু হুদাই আমরা যে টাকা কামাই তার অর্ধেক টাকা এই প্রফেসর হালাই নিয়ে যায়, কিন্তু ওর তো কোনো কাজই নেই। তো আমরা যেহেতু দক্ষ, আমরা নিজেরাই তো এটা করতে পারি। তোর বন্ধুরাও রাজি হয়ে যায় এবং নিজেরা গিয়ে ক্যাসিনোতে গেম খেলতে শুরু করে। তো এখানেও বেন কিন্তু খুব ভালো মতোই টাকা জিতছিল, কিন্তু তখনই সেখানে সিকিউরিটি অফিসারের হেড চলে আসে এবং তার তো অলরেডি বেনের উপর সন্দেহ ছিল। আর অফিসার তখন বলে, তোর উপর আমার আগে থেকেই সন্দেহ ছিল, আর তোর ব্যাপারে কি আমাদের কল করে সব বলে দিয়েছে। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, প্রফেসর বুঝে ফেলেছিল যে ওরা আলাদা করে আমাকে বাদ দিয়ে গেম খেলতে গিয়েছে, যে রাস্তাঘাট চেনালাম আমি, আমাকে বাদ দিয়ে ওরা গিয়েছে ঘোড়া ডিঙে ঘাস খাচ্ছে, একটা শিক্ষা দিতে হবে। তো এই কারণে সে কল করে সিকিউরিটি অফিসারকে সব বলে দিয়েছে। তো এরপর বেনকে ধরে একটা রুমে নিয়ে যাওয়া হয়, ওকে সেই লেভেলের পিটুনি দেওয়া হয়। আর এর সাথে সিকিউরিটি অফিসার এটাও বলে যে লাস ভেগাসে যতগুলো ক্যাসিনো রয়েছে, ইভেন পুরো আমেরিকাতে যতগুলো ক্যাসিনো রয়েছে, জলদি সেখানে এমন কিছু মেশিন লাগানো হবে যেখানে তোর চেহারা সবাই চিনে ফেলবে এবং তুই আর তোর টিম কোনোভাবেই কোনো ক্যাসিনো তার ঢুকতে পারবি না। আর তারপর বেনকে জিজ্ঞেস করে যে তোর উপরে কে রয়েছে। তো বেন এরপর বলা শুরু করে। তো ওই মুহূর্তে সিকিউরিটি অফিসার বেনের প্রফেসরকে চিনতে পারে এবং বুঝতে পারে বেনের প্রফেসরই একদিন তার টিম নিয়ে এসে ওদের ক্যাসিনো থেকে $10 লাখ এভাবে জিতে নিয়ে গিয়েছিল। আর তখন থেকে এই ক্যাসিনো কিন্তু বেনের প্রফেসরকে খুঁজছে। তো এরপর বেনের সাথে ওই সিকিউরিটি অফিসারের কোনো কথা হয়, সেটা আমাদের দেখানো হয় না, তবে তারা বেনকে ছেড়ে দেয়। আর এরপর আমরা দেখি বেন কলেজে ফিরে আসে, আর সেখানে সে বেন দেখতে পায় যে ওর প্রফেসর, মানে এমআইটির প্রফেসর, ওকে ইচ্ছে করে ফেল করিয়ে দিয়েছে। আর এরপর বেন করে কি তার রুমে যায়, গিয়ে দেখো রুম সব উল্টো পাল্টা হয়ে রয়েছে এবং যেখানেও টাকা রেখেছিল সেখানে টাকাটা নেই। মানে বেনকে পুরো সর্বশান্ত করে দিয়েছে। তো এরপর বেন যায় হচ্ছে জিলের কাছে এবং গিয়ে বলে, আমি সবকিছু হারিয়ে ফেলেছি, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না, আমি সবসময় তোমার সাথে থাকতে চাই। তো এখানে আমরা ভেবেছিলাম হয়তো জিল বেনকে পোল্টি দেবে, বাট আমার ধারণা ভুল। জিল এখানে বেনকে বলে, সমস্যা নেই, আমি সবসময় তোমার সাথে আছি। আর এর আরেকটা কারণও রয়েছে, কারণ বেন একটা সম্ভাবনাময় ছেলে, আজকে ওর কিছু নাই, কিন্তু ওই তো একসময় কোটি কোটি টাকা কামিয়েছিল। তো বেনের মতো একটা মেধাবী ছেলেকে কে হারাতে চাইবে, মানে মরা হাতির দামও $1 লাখ। তো যাই হোক, এরপর বেন করে কি আবারও সেই কলেজে ইনভলভ হয়ে যায় এবং ও গিয়ে দেখে যে ওর বন্ধুদের সাথে ওর যে সায়েন্স প্রজেক্টের কাজ করার কথা ছিল, সেই সায়েন্স প্রজেক্টটাই ফার্স্ট হয়েছে এবং ওর বন্ধুরা জিতে গিয়েছে। তবে বেন ওখানে জড়িত না থাকলে অনেক খুশি হয়। আর তারপর আবার গিয়ে বন্ধুদের সাথে দেখা করে ওদের কাছে ক্ষমা চায়, আর বন্ধু তো বন্ধুই হয়, বন্ধুরা ওকে ক্ষমা করে দেয়। আর তারপর বেন যায় হচ্ছে প্রফেসরের কাছে, আর প্রফেসরকে বলে, স্যার আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর একবার আপনার টিমে যোগ দিতে চাই, কারণ খুব জলদি লাস ভেগাসে যে কয়টা ক্যাসিনো রয়েছে সেখানে চেহারা চিনে ফেলার মেশিন লাগানো হবে, আর ওটা করলে আমি কখন আর ওইসব ক্যাসিনোতে যেতে পারবো না। তো ওই মেশিনটা লাগানোর আগে আমাকে টিমটা দিন, আমি আপনার লোকসান পুষিয়ে দিতে পারবো, এতে আপনার উপকার হবে, আমার উপকার হবে, কিন্তু বিনিময়ে এর সাথে বোনাস হিসেবে আমি
একটা জিনিস চাই, আমাকে শুধু পরীক্ষায় পাশ করিয়ে দেন। তো প্রফেসর ওর প্রপোজাল মেনে নেয়, কিন্তু এবার ওদের একটু ভিন্নভাবে যেতে হবে। ওরা সবাই করে কি, ওদের চেহারা বদলে মানে ছদ্মবেশে লাস ভেগাসের ক্যাসিনোতে যায়, আর সেখানে গিয়ে ওরা এক রাতে $6,80,000 জিতে নেয়। এর মানে হচ্ছে প্রায় 7 কোটি টাকা। কিন্তু তখনই সেখানে সিকিউরিটি অফিসার চলে আসে, আর এই সিকিউরিটি অফিসারই কিন্তু আগে বেনকে ধরেছিল। কিন্তু তখনই সবাই এখান থেকে পালাতে শুরু করে, আর ওই মুহূর্তে প্রফেসর তখন বেনকে বলে, তোমার কাছে যত টাকার কয়েন রয়েছে, I mean 6,80,000 যে কয়েনগুলো রয়েছে সেগুলো আমাকে দিয়ে দাও। এর মানে হচ্ছে আমরা বিভিন্ন সিনেমাতে যে ক্যাসিনোর যে কয়েনগুলো দেখতে পাই, ওগুলো হয়তো টাকার মতোই কাজ করে। ওগুলো দিলে তোমাকে টাকা দিবে বিনিময়ে। প্রত্যেক ক্যাসিনোর হয়তো আলাদা আলাদা এরকম কয়েন থাকে, আর ওগুলো তো টাকা দিয়ে কিনতে হয়। কি যেমন একটা কয়েন থাকে ধরো $1,00,000, আর একটা কয়েন $10,00,000, এরকম একটা ইস্যু। তো বেন তখন প্রফেসরের কথা মেনে করে কি, টাকাগুলো দিয়ে দেয়। আর তারপর প্রফেসর যায় বাইরে, যেখানে তার জন্য গাড়ি দাঁড়িয়েছিল, আর প্রফেসর গাড়ির ভেতরে চলে যায়। আর এখানে প্রফেসরের প্ল্যান হচ্ছে এয়ারপোর্টে গিয়ে দেশ ছেড়ে পালাবে, সবাইকে ধোকা দিয়ে পালাবে। তো ড্রাইভারকে বলে এয়ারপোর্টে যাও। কিন্তু এরপর যখনই প্রফেসর ব্যাগ থেকে কয়েনগুলো বের করে, সে বুঝতে পারে এগুলো তো সব নকল কয়েন। আর তখন ড্রাইভারও তার চেহারা দেখায়, দেখা যায় যে এই ড্রাইভারও এই ক্যাসিনোর সিকিউরিটি অফিসার। তো এখানে আসে সিনেমার আসল টুইস্ট, আমাদের যে বেন, যাকে আমরা ভ্যাবলা মনে করেছিলাম, এই হারামজাদা মূলত সিকিউরিটি অফিসারের সাথে মিলে এই প্ল্যানটা বানিয়েছে। আর তাদের ডিলটা ছিল হচ্ছে প্রফেসরকে সিকিউরিটি অফিসারের কাছে ধরিয়ে দেবে, বিনিময়ে সিকিউরিটি অফিসার করবে কি, বেনের চেহারা চিনতে পারা যে মেশিনগুলো তোমার বিভিন্ন ক্যাসিনোতে বসবে, সেগুলো থেকে বেনের এবং বেনের যে বন্ধুদের ডাটা রয়েছে সেটা মুছে দিতে হবে, যাতে বেনরা রেগুলারলি ক্যাসিনোতে খেলতে পারে। তো যাই হোক, এরপর সিকিউরিটি অফিসার বেনের সাথে দেখা করে এবং প্রফেসরকে ওর হাতে তুলে দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। আর তারপরে বেন আর জিল সেখান থেকে চলে যেতে থাকে। বাট তখন সিকিউরিটি অফিসার আরেকটা পোল্টি নেয় এবং বলে, তোমাদের কাছে $6,80,000 কয়েন রয়েছে, সেটা আমাকে দিয়ে যাও। বেন বলে, আমাদের তো এরকম কোনো ডিল হয়নি। কিন্তু সিকিউরিটি অফিসার তখন বন্দুক দেখে এবং বলে, সবকিছু দিয়ে যাও, না হলে এখানে মরবে। তো এই কয়েনগুলো নেওয়ার পরে বেন কই সিকিউরিটি অফিসার বলে, দিলাম দোয়া কইরা খাবি ভিক্ষা কইরা। মানে কথাটা হচ্ছে কি, বেনকে বলে যে তোর মেধা আছে, তুই আর ওইরকম অনেক কামাতে পারবি, কিন্তু আমার টাকাগুলো দরকার ছিল। মানে এটা কিছু হইলো? তুই কথা বলে সিকিউরিটি অফিসার চলে যায়। মানে সিকিউরিটি অফিসার ওদের তো একটু উপকার করে দিয়েছে, যে ওরা যে কোনো ক্যাসিনোতে যেতে পারবে যে কোনো সময়, সকল ডাটা মুছে দিয়েছে। তো এরপরে বেন করে কি, আবারও তার টিমের সাথে ক্যাসিনোতে যাওয়া শুরু করে। এবং এইবার বেন যেটা করেছে, ওর যে বাকি দুইটা বন্ধু রয়েছে জিনিয়াস, যার সাথে সায়েন্স প্রজেক্টে কাজ করার কথা ছিল, ওদেরও খারাপ বানিয়ে ফেলেছে। ওদেরকেও নিয়ে এসেছে মনে করে এই আকাম করার জন্য। তো এর ফলে যেটা হয়, ওরা সবাই মিলে ক্যালকুলেশনের মাধ্যমে এখান থেকে অনেক টাকা কামায় এবং ওরা সবাই ধনী হয়ে যায়। আবার সিকিউরিটি অফিসারকেও তার কাছ থেকে বের করে দেওয়া হয়, কারণ সে বেনদের ওই ডেটা পুরো মুছে দিয়েছে। কিন্তু এতে সিকিউরিটি অফিসারের কিছুই যায় আসে না, কারণ সিকিউরিটি অফিসার এখন অনেক টাকা পয়সার মালিক হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ কক্সবাজারে সে কিরকম আয়েশ করছে। আর এরপর লাস্টে আমরা দেখতে পাই বেন হাওয়ার্ড ইউনিভার্সিটিতে মেডিকেল স্কুলে গিয়েছে এবং তার সামনে একজন প্রফেসর রয়েছে। তো এরপর প্রফেসর বেনকে বলে, তোমার জীবনের সবচেয়ে ব্যতিক্রম একটা কাহিনী আমাকে বলো, যেটা সবার চেয়ে আলাদা। তো এরপর বেন করে কি, তার ক্যাসিনো গেম খেলার সমস্ত কাহিনী প্রফেসরকে বলে, যে এখানে $3,00,000 ফি ম্যানেজ করার জন্য আমি এই কাজ করে এসেছি। তো এটা শুনে প্রফেসরের মুখ একবারে হা হয়ে যায়, যে আমি হাওয়ার্ড ইউনিভার্সিটির প্রিন্সিপাল হয়ে কি করলাম, আর এই শালা পিচ্ছি এইটুকু বয়সে এত টাকা কামিয়ে ফেলেছে। তো প্রফেসর হয়তো এখানে মনে মনে বলে, তুই হাওয়ার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে কি করবি ভাই, তুই যা জুয়াই খেল। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই, বেন লাস্টে হাওয়ার্ড ইউনিভার্সিটিতে আরামসে অ্যাডমিশন পেয়ে যায়। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, এখানে এই সিনেমা সম্পর্কে আমি সংক্ষেপে যেটা বলবো, খুবই ফালতু একটা সিনেমা ছিল। এবং এই সিনেমাটি র্যান্ডম ভিডিও চ্যানেলের জন্য আমাদের যে কন্টেন্ট ম্যানেজার সিলেক্ট করেছেন, তাকে আমি বলবো সিনেমাগুলো একবার দেখবেন, তারপর সিলেক্ট করবেন। আর সবচেয়ে ভালো হয় সিনেমার মধ্যে যদি একবার কোরিয়ান ক্রাইম থ্রিলার আসলো, কোরিয়ান রোমান্টিক আসলো একদিন, হলিউড অ্যাকশন আসলো একদিন, চাইনিজ ফ্যান্টাসি আসলো একদিন। তো এরকম একটা কম্বিনেশন করে সিনেমাগুলো আনলে বেটার হয়। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আর একটা কথা আমি বলেছিলাম যে এটার পার্সোনাল রেটিং আমি কত দেবো। এটার পার্সোনাল রেটিং আমি দেবো হচ্ছে 10-এ সর্বোচ্চ 4.5 ভাই। আমার কাছে স্টোরি একেবারে বোরিং লেগেছে এবং এখানে অনেক অযৌক্তিক ব্যাপার রয়েছে। প্রথমত দেখো, কার্ড গেম, তোমরা যারা আমার ভিডিও দেখছো বেশিরভাগ পোলাপানি হয়তো কলপ্রিস বা তোমার 29 খেলা পারো, মানে তাস যে খেলাটা রয়েছে। তো লজিক্যালি দেখো, যত বড় তুমি গাণিতিক হও, কিভাবে পসিবল যে সবগুলো কার্ড কখন কোথায় কোনটা গিয়েছে এটা তুমি বুঝতে পারবে। হ্যাঁ, কিছুটা আন্দাজ করা যায়, তাই বলে এত পসিবল, এত শিওরলি পসিবল। আর ব্ল্যাক জেক খেলা তো সম্পূর্ণ আলাদা, ওটাই কিভাবে পসিবল। আর যদি পসিবল হয়, ক্যাসিনোতে তো কাজই হচ্ছে জুয়া খেলা, তো ওরা তো অবৈধ কোনো কিছু করেনি। ওদেরকে সিকিউরিটি গার্ড কেন ধরবে, ওদেরকে পুলিশে কেন ধরবে? ওর যদি ক্ষমতা থাকে, ও পুরো ক্যাসিনোকে ফকিরনি বানিয়ে দেবে, সমস্যা কি? তো এই সিনেমাটা আমার কাছে আসলে লজিক্যালি ইলজিক্যাল লাগছে, মানে টোটাল কনসেপ্টটা কিছু হয়নি আমার কাছে মনে হয়েছে। কিন্তু তারপরেও এই সিনেমা কিভাবে 1800 কোটি টাকা কামালো বা 1600 কোটি টাকা কামালো আমি বুঝতে পারলাম না, যেখানে অনেক ডিজার্ভিং সিনেমা রয়েছে, এত ভালো ভালো কাহিনী, কিন্তু ফ্লপ করে বক্স অফিসে। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা আমাকে ক্ষমা করো তোমাদের এই মূল্যবান সময় নষ্ট করার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর গাইজ, যারা ফুল ভিডিও দেখেছো তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা ক্লোথিং স্টোর রয়েছে, তোমরা সবাই সেটা জানো। আর আমাদের ক্লোথিং স্টোরটা একটু ডিফারেন্ট। এর কারণটা হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো তোমার টি শার্টটি ডিজাইন করে নিতে পারো। মনে করো গুগল থেকে যে কোনো একটা গ্রাফিক্স তুমি ডাউনলোড করে দিলে, বা সামনে কোন গ্রাফিক্স থাকবে, পেছনে কোন গ্রাফিক্স থাকবে, বা তুমি তোমার বন্ধু বা বান্ধবীকে তার স্পেশাল ডেতে স্পেশাল একটা টি শার্ট গিফট করতে
করতে চাও তাহলে আমাদের ওখান থেকে তুমি অর্ডার করতে পারো। আর র্যান্ডম স্টোরকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য র্যান্ডমের কো ওনার নাফিসের সাথে মিলে আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি, যেখানে তোমরা যদি আমাদের স্টোর থেকে টি শার্ট কেনো তাহলে তোমাকে একটা কুপন দেওয়া হবে, আর সেই কুপনের এক পার্ট থাকবে আমাদের কাছে, এক পার্ট থাকবে তোমাদের কাছে। এবং এই ক্যাম্পেইনটা চলবে হচ্ছে 3 মাস পর্যন্ত, এবং এই 3 মাস পরে আমরা সেই কুপনগুলো নিয়ে লাইভে এসে লটারি করব। আর ওই লটারির মাধ্যমে আমরা অনেক ধরনের পুরস্কার দিতে চলেছি, যেমন এর মধ্যে রয়েছে একটা জিক্সার মোটরসাইকেল, একটা আইফোন, এছাড়াও নগদ 20,000 টাকাও পুরস্কার থাকবে, তার সাথে আরো ছোট বড় অনেক পুরস্কার থাকবে। তো আমি আশা করছি তোমরা সবাই এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করবে, অন্তত একটা টি শার্ট কিনে হলো, এবং আমাদের এই ক্যাম্পেইনটা সফল করতে সহায়তা করবে। আর আরো বিস্তারিত জানতে তুমি আমাদের পেজে চলে যাও, পেজের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে, র্যান্ডম স্টোরের লিঙ্কটা, এবং ওখানে আমাদের র্যান্ডম স্টোরের যে কো ওনার সে ভিডিওর মাধ্যমে সবকিছু তোমাকে বুঝিয়ে বলবে। তো রিকোয়েস্ট থাকলো তোমরা একবার র্যান্ডম স্টোরে যাও এবং সেখান থেকে পুরো প্রসেসটা জেনে নাও, এবং অবশ্যই এই ক্যাম্পেইনটা সফল করো। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।